do was easy to use. So call my time, but you weren't really. প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি নিয়ে যাব নওগাঁ শহর থেকে 7-8 কিলোমিটার দূরে দুবলহাটি এলাকায় হাসাইগাড়ি বিলে। অনেক দিন থেকে এই হাসাইগাড়ি বিলের ছবি ফেসবুকে দেখছি, ইউটিউবেও দেখি, আমার নিজের কখনো যাওয়া হয়নি। আজকে প্ল্যান করলাম আজকে যাব এবং সেই মোতাবেক শিহাব চাচাকে আমি ডেকে নিলাম নওগাঁ থেকে। তার মোটরসাইকেলে করেই দুজন মিলে চলে গেলাম সোজা হাসাইগাড়ি। যাওয়ার পথের সরু রাস্তাটির দুপাশের সৌন্দর্য দেখে দারুণভাবে মুগ্ধ হয়েছি আমি। বর্ষার সময় চারিদিকে জলাভূমির উপরে কচুরিপানা সহ নানান রকম সবুজ আস্তরণ আমাকে খুব মুগ্ধ করে, খুব ভালো লাগে। আর সেই পানিতে যখন দূরের গ্রামের বা গাছপালার প্রতিচ্ছবি ভেসে ওঠে বা প্রতিবিম্ব ভেসে ওঠে, তখন সেটি আরও মজাদার হয়ে ওঠে। এই সুন্দর জায়গাগুলো ঘুরতে ঘুরতেই মাঠের মধ্যে কোনো একটি চায়ের দোকানে বসে এক কাপ চা, একটা বিস্কিট খেয়ে একটু জিরিয়ে নিয়ে আবার দুজন যাওয়া শুরু করলাম। পথ বেশি না, কিন্তু এটি ভ্রমণের একটি আনন্দ। ছোটোখাটো কোনো দোকান, কোনো রেস্টুরেন্ট পেলে মনে হয় এখানে বসে একটু সময় কাটিয়ে যায়। রাস্তাগুলো অনেক সরু থাকার কারণে এবং প্রচুর যানবাহন থাকার কারণে প্রতিনিয়তই প্রথম থেকে শুরু করে একদম হাসাইগাড়ি পৌঁছা পর্যন্ত প্রচুর পরিমাণে রাস্তায় জ্যাম ছিল। সেই জ্যাম মারিয়েই বিভিন্নভাবে এঁকে বেঁকে আমরা পৌঁছে গেলাম হাসাইগাড়ি। বন্ধুরা, একটু বলে নিই, যাওয়ার পথে আমরা দুবলহাটি জমিদার বাড়ির পাশ দিয়েই গিয়েছিলাম, কিন্তু সেখানে নামা হয়নি। আমরা ফেরার সময় সেখানে নামবো এবং সেই জায়গাটি একটু আমরা দেখব। যাই হোক, হাসাইগাড়ি বিলের মাঝখানে চলে আসলাম। অসাধারণ প্রকৃতি, চারিদিকে পানি আর পানি, থই থই করছে চারিদিকে সমুদ্রের মতো। বিল সাধারণত যেমন হয় এটিও তাই, আলাদা কিছু নয়। আমাদের এই নওগাঁকে ঘিরে চারপাশে অসংখ্য বিল রয়েছে। আমরা জানি চলন বিল সবথেকে বড়, যা নওগাঁ জেলার পাশ দিয়েই বয়ে গেছে, বা নওগাঁ, নাটোর এই সমস্ত এলাকা নিয়েই এই চলন বিল। সেটারই একটি অংশ এই হাসাইগাড়ি বিল। আর একটু দূরে সাপাহারে রয়েছে জবই বিল। এমনি অসংখ্য ছোটোখাটো বিল এবং লোকালয় এবং এমনি জলধারা আশপাশে বিভিন্ন স্থানে রয়েছে। বন্ধুরা, এই সুন্দর জায়গাটিতে এসে আমার সবচেয়ে যেটা বেশি ভালো লাগছে সেটি হলো একদম পলিউশন ফ্রি। বায়ু দূষণের মাত্রা এখানে নাই বললেই চলে। শুধুমাত্র 2-4টি মোটরসাইকেল বা এদের ধোঁয়া থেকে ছড়ানো যে দূষণ, সেটুকু ছাড়া এখানে আর কোনো প্রকারের দূষণ নেই। বর্ষা বাংলাদেশে আসে এক অপরূপ রূপ নিয়ে। তপ্ত গ্রীষ্মের দাবদাহ শেষে আষাঢ়ের রিমঝিম শব্দে যখন প্রকৃতি শান্ত হয়, তখন সবচেয়ে মোহনীয় রূপ ধারণ করে আমাদের দেশের বিল অঞ্চলগুলো। বর্ষামুখর বিলের পরিবেশ যেন এক জীবন্ত জলছবি। মাইলের পর মাইল বিস্তৃত জলরাশি, মেঘলা আকাশ আর গ্রামীণ জীবনের এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় এই সময়ে। বর্ষার আগমনে বিলের রূপ পুরোপুরি বদলে যায়। শুষ্ক মৌসুমে যে বিল থাকে ধুধু মাঠ বা ফসলি জমি, বর্ষায় তার রূপ নেয় এক বিশাল মিনি সমুদ্রে। চারিদিকে শুধু পানি আর পানি। মৃদু বাতাসে পানিতে ছোট ছোট ঢেউ খেলে যায়। চারিদিকে পানি আর পানি। দূরে দূরে গ্রামগুলো ভেসে আছে সবুজ, মনে হচ্ছে গ্রামগুলোও যেন নৌকার মতো ভাসছে। আর এইখানে চারিদিকে কচুরি পানায় ভরা। এইখান থেকে নৌকা ভাড়া আমি যেটা শুনলাম নৌকাওয়ালাদের কাছ থেকে, শুক্রবারের দিন বা শনিবারের দিন অ্যাভয়েড করা ভালো। এই দুটো দিনে প্রচণ্ড চাপ থাকে এবং তারা বলছিলেন যে 1000 টাকাতেও তারা নৌকা পাচ্ছে না পর্যটকরা। তো সেক্ষেত্রে অন্য দিন গেলে হয়তো কমে পাওয়া যাবে। আমার যেটা মনে হলো 400-500 টাকার মধ্যে 4-5 জনের একটি গ্রুপ খুব সুন্দরভাবে এটি বেড়াতে পারে। খুব যে দেখার কিছু আছে সেটি নয়, তবে আপনি যদি এইখানে নৌকায় কিছুটা সময় ভেসে বেড়ান, তো
তো নিঃসন্দেহে আপনার ভীষণ ভীষণ ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। গাছ দেখছি না, ওটা তৈরির তাদের গাছ আছে। এবার 8 দিকে জমির মধ্যে গাছ আছে, এটা নিজস্ব। ওখানে তৈরি জমি আছে 4 বিঘে, ওরা এক বাপরে এক হয়। আমাদের সবার মিলে 4 বিঘে। ওই যে ছবি তুলে উঠেছে ওখানে, ওই গাছটা। ওই বড় গাছটা না? হ্যাঁ হ্যাঁ। আসলে এই যে হাসাই গাড়ি বিল, আমি আমার তো নওগাঁতে প্রায় 2 বছর আর কি, 2 বছর চলতেছে। তো গত বছর আসছিলাম, গত বছরে এই সময় কিন্তু এত পানি ছিল না। এবছর বর্ষাটা বেশি হয়, এবছর বেশ পানি আগেই এসে গেছে। গত বছরের পরে আরও পরে আসছিলাম, তখন মোটামুটি পানি ছিল। তো এখানে ওই শুক্রবার শনিবারে তো পা ফেলার জায়গা থাকে না, আচ্ছা, পা ফেলার জায়গা থাকে না। এখন আজকে শনিবার এই দুপুরবেলায় দেখতেছেন কি অবস্থা, আর বিকেল হইতে হইতে তো এখানে মানে এই জায়গা ত্যাগ করা লাগবে বিকেল হইতে হইতে। আর রাস্তাটাও তো খুবই ছোট, একদম ছোট সরু রাস্তা, মানে সরু গাড়ি ঘোড়া রাস্তা। থাকলে তো পুরো জ্যাম লেগে হ্যাঁ, মানে এই তিনটার দিক থেকে লোকজন আসা শুরু হবে। মানে 3টার থেকে একদম লোকজন আসা শুরু হবে, 4টা 5টা বাজতে বাজতে মনে করেন যে একেবারে পা ফেলার জায়গা থাকবে না, এমন অবস্থা। আর আশপাশে তো নাই, এরকম কোনো বিনোদনমূলক জায়গা নাই। নওগাঁ শহরের আশপাশে নাই, আশপাশে নাই বললেই চলে। যা আছে একটু দূরে। হ্যাঁ, পাহাড়পুর আর বর্ষার সময় একটা মানে লোকজনের একটা ইয়েই থাকে যে হাসাই গাড়ি বিলে আমরা যাবো আর কি। তো এই জিনিসটা মানে সব বয়সের লোকজনের মধ্যেই কাজ করে, যার জন্য দেখেন যে এখন যেসব ইয়াং ছেলেপেলে সব আসছে। আচ্ছা, এটা শহর থেকে কত কিলো হতে পারে? শহর থেকে এটা মোটামুটি 7-8 কিলোর মতো হয়, 7 থেকে 8 কিলো। আমাদের আসতে তো অনেক সময় লাগে। আমরা ওই দিক দিয়ে ঘুরে আসছি তো। এই দিক দিয়ে শর্টকাট রাস্তা আছে। হ্যাঁ, মানে শহরের মধ্যে পলিটেকনিক দিয়ে রাস্তা যেটা, হ্যাঁ, পলিটেকনিকের যে রাস্তা, ওই রাস্তা দিয়ে শর্টকাটে আসা যায়। কিন্তু আমরা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড, তারপরে হাঁপানিয়া হোক ওই দিক দিয়ে একটু ঘুরে আসছি, এই জন্য একটু সময় বেশি। তাছাড়া খুব একটা এদিক দিয়ে আসলে সময় বেশি লাগে না। আর শহরের ভিতরে যে অটোর কারণে মোটরসাইকেল। এরা মূলত ঘুরাই কোথায়? মানে আমাদের ইচ্ছা মতো ওদের কোনো পয়েন্ট আছে যে নির্দিষ্ট পয়েন্ট নাই, ওই যে গাছ আছে, গাছের ওই দিক চক্কর দিয়ে আসে। এটা দুইভাবেই যায়, শেয়ার এবং রিজার্ভ, তাই না? হ্যাঁ, এই যে এরা অনেক খুঁজতেছিল, এই লোকগুলো আসলে হয়তো শেয়ারের মতো হতো। শেয়ারে গেলে কত করে না, রিজার্ভ গেলে জানা আছে তোমার? এটা আমার সঠিক জানা নাই। মানে ওই যে লোকজনের চাপের উপরে। তোমরা যে এর আগে রিজার্ভ গেছো, যদিও এদের সঙ্গে তোমাদের একটা আলাদা রিলেশন, বাট তারপরেও খরচ টরচ কেমন নেই? আমরা যখন গতবার গেছিলাম তখন তো অত চাপ ছিল না, আর যেহেতু নিজেদের ওইভাবে সে টাকা নিতেই চাইনি যে ফ্রি ঘোরাবে। তারপরে আমরা মোটামুটি একটা দিছিলাম, যেটা না দিলেই না, তার তেল খরচটা দিছিলাম, যে নেয়নি, মানে ভাড়া নেয়নি। এই এখানে শেয়ারেও তো তোমরা যাও নাকি? হ্যাঁ হ্যাঁ মানে একের পর এক মানুষ তোলো আর তারপরে তারা যেতে থাকে। হ্যাঁ। তো কত করে নাও শেয়ারে গেলে? শেয়ারে গেলে মনে করো 3টা নৌকা থাকে। 3 জন? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ। 3টা লোককে 300-600 ইনকা। কেমন হলো? আমি বলছি একজন মনে করো বেড়াতে আসছে অন্যান্য লোকের সঙ্গে, সে হ্যাঁ, যাবে। ওরাই তো 300-600-500 টাকা তাহলে হয় শেয়ারে। বুঝলাম না তোমার, ধরো তোমার বুঝে নি, নৌকায় 10 জন বুঝে উঠলো, হ্যাঁ। 15 জন উঠলো, তখন এক একজনের জন্য কত মানে টাকা? আমরা 2 জন আছি, এরকম আরো করে তুমি 10 জন নিলে, তাহলে জন প্রতি কত নাও? জন প্রতি 50 টাকা পিস। 50 টাকা। এইটা সেটাই জানো। এইটাই জানো। আর পুরো নৌকার ভাড়া নাও ওই 300-500 যেটা বললেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আল্লাহ, দেখো, বাদাম, পেয়ারা সব মুখে নিয়ে আসছে। ঘুরে আসেন, আমি তো রুগী দেখতে হবে, গরু দেখতে হবে। গরু দেখতে যাবে? আচ্ছা, ঠিক আছে। সমস্যা নাই, বলে হ্যাঁ, কয় টাকা দেবে? কিছুক্ষণের মধ্যেই নৌকা ছেড়ে দিল, আর আমার শিহাব চাচার একটি ছাত্র, সে আবার পেয়ারা মাখা, বাদাম,
ইত্যাদি নিয়ে আমাদের দিয়ে সে নৌকাওয়ালাকে বুঝিয়ে দিয়ে চলে গেল। আমরা সেগুলো খাচ্ছিলাম নৌকার মধ্যে বসে বসেই, আর চারপাশের দৃশ্য দেখছিলাম। তো সব থেকে আশ্চর্যের ব্যাপার, নৌকা ছাড়তে না ছাড়তেই শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। সমস্ত আকাশ ঘন কালো মেঘে ভরা। আস্তে আস্তে বৃষ্টির পরিমাণটা বাড়ছে, ফোঁটাগুলা ছোট থেকে বড় হচ্ছে। আমরা কিছুক্ষণ নৌকাটা তীরের কাছাকাছি রেখে একটু অপেক্ষা করলাম, দেখি একটু পরে বৃষ্টি ছাড়বে। দেখে শুনেই যায়। গত বছর পাটুল গিয়ে আমরা ঠিক এই অবস্থায় পড়ছিলাম, প্রচণ্ড ঝড় বৃষ্টি। আজকেও সেই একই অবস্থা শুরু হতে যাচ্ছে এবং মনে হয় সেই প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আমরা পড়ে গেলাম। এই যে বৃষ্টি চলছে, বৃষ্টি এত বেশি ছিল না, এখন ভয়ঙ্কর। দেখো ওই দিকটা পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ, ওইদিকে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ইনশাআল্লাহ। এই পর্দাতে কি মোটামুটি মানে, হ্যাঁ, ভিতরে যারা থাকে তারা বাঁচে, ঠিক তো? ভয়। বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমরা নৌকার মধ্যে বসে বসে আমি আর শিহাব চাচা অবস্থান করছি, অপেক্ষা করছি, দেখি বৃষ্টি কখন ছাড়ে। বৃষ্টি ছাড়লেই হয়তো বা আমরা বিলের মধ্যে আবার চলে যেতে পারবো। দেখা যাক এখন আমাদের কপালে আছে না এখান থেকে ফিরতে হবে, আল্লাহ জানে। বিলের উপর খোলা আকাশ কখনো ঘন কালো মেঘে ঢেকে যায়, আবার কখনো বৃষ্টির রিমঝিম শব্দে বিলের বুক মুখরিত হয়ে ওঠে। বৃষ্টির ফোঁটা যখন বিলের স্থির পানিতে পড়ে তখন তৈরি হয় এক অদ্ভুত ছন্দময় সুর। বর্ষামুখর বিল যেন জলজ ফুলের এক বিশাল বাগান। এই সময় বিলের পানিতে ফোটে শত শত শাপলা, পদ্মফুল। বিশেষ করে ভোরের আলোয় যখন লাল ও সাদা শাপলা মাথা উঁচু করে দাঁড়ায় তখন পুরো বিলকে মনে হয় এক টুকরো স্বর্গ। এছাড়া কচুরিপানার বেগুনি ফুল, কলমিলতা আর শ্যাওলার সবুজ আস্তরণ বিলের সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। আমরা নৌকা ছেড়ে দিলাম এবং ধীরে ধীরে কচুরিপানা ভেদ করে একদম পরিষ্কার স্বচ্ছ জলের মাঝখানে গিয়ে উপস্থিত হলাম। আমাদের নৌকা চলছে, ধীরে ধীরে আমরাও এগোচ্ছি। পানির নিচে যেমন প্রাণের স্পন্দন জাগে, তেমনি বিলের ওপরের আকাশও মুখরিত থাকে পাখির কলকাকলিতে। বর্ষার বিলের অন্যতম আকর্ষণ হল দেশীয় মাছের সমাহার। পুঁটি, ট্যাংরা, শিং, মাগুর, শোল আর বোয়াল মাছের লাফালাফি বিলের প্রাণ চঞ্চলতা বাড়িয়ে দেয়। মাছেদের এই মেলা দেখে দূর দূরান্ত থেকে ছুটে আসে বক, পানকৌড়ি, মাছরাঙা আর গাংচিল। তাদের ডানা ঝাপটানো আর মাছ শিকারের দৃশ্য বিলের পরিবেশকে আরও জীবন্ত করে তোলে। যেতে 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 অনেক দূর থেকে খেয়াল করলাম সম্ভবত পিটুলি গাছ হবে। দূর থেকে একটি গাছ প্রায় ডুবু ডুবু অবস্থা। শিহাব চাচা বলল যে এই গাছটি নাকি একসময় জেগেছিল এবং তার নিচে মাটি ছিল। তারা নৌকা থেকে নেমে সেই গাছের গোড়ায় ছবিও তুলেছিল, কিন্তু সেই গাছটি এখন বর্ষায় পানি বেড়ে অনেকটা তার গলা পর্যন্ত হয়ে গেছে। গাছটি প্রায় ডুবু ডুবু। সেখান থেকে আর একটু দূরে দৃষ্টি নিক্ষেপ করলাম, দেখি সেখানে আরও 2-3টা গাছ আছে এবং চারিদিকের সমস্ত নৌকাগুলো ওই গাছের গোড়ায় গিয়ে জড়ো হয়েছে।
আমরা খুব দ্রুত এগোচ্ছিলাম সেই গাছটার দিকে যেখানে সমস্ত মানুষ এসে জড়ো হয়েছে কি আছে তা দেখার জন্য। এরই মধ্যে তীর থেকে আমাদের শিহাবের ছাত্রের দেয়া সেই পেয়ারা মাখানো আর বাদাম নিয়ে আমরা বসলাম শেষ পর্যন্ত খেতে। চারিদিকে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, আমাদের নৌকা চলছে এই বর্ষার মধ্যে দিয়ে এই বিলের উপর দিয়ে, আর ঝিরিঝিরি বাতাস এসে আমাদের মনকে আন্দোলিত করছে। এর মধ্যেই এই পেয়ারা খেতে দারুণ লাগছিল। আমাদের পাশ দিয়ে একটি চমৎকার নৌকা যাচ্ছিল, আমরা দ্রুত বেগে তাকে ক্রস করে সেই গাছটার দিকে, ভিড়ের দিকে এগিয়ে চললাম। আমরা নিজেরাও ধীরে ধীরে সেই গাছের গোড়ায় চলে আসলাম। দেখুন চারিদিকে অসংখ্য নৌকা, প্রচুর পর্যটক, এবং এদের বয়স বেশিরভাগই এই 15 থেকে 20-এর মধ্যে, অধিকাংশই টিনেজার বলতে যা বোঝায় আমরা তাদেরকেই দেখলাম। এরা নানান রকম গান বাজনা, নানান রকম ফুর্তি এরা এখানে বসে করছে। দূর দূরান্ত থেকে এসছে নৌকা ভর্তি হয়ে, তারা এখানে বসে সময় কাটাচ্ছে। অনেক দুরন্ত কিশোরকে দেখলাম, তারা গাছে উঠে উপর থেকে এই বিলের পানিতে জাম্প করছিল বা ঝাঁপ দিচ্ছিল। এই দৃশ্যগুলো দেখে আমাদের ছোটবেলার কথা অনেকটা মনে পড়ে যায়। পদ্মা নদীর পাড়ে বাড়ি হওয়ায় দুপুরে গোসল করতে গিয়ে পদ্মা নদীর উঁচু পাড় থেকে আমরা এই পানিতে ঝাঁপ দিতাম, এবং মাঝামাঝি জায়গায় গেলে বুকটা কেঁপে উঠতো, কেমন যেন মনে হচ্ছে সব কিছু উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু পানিতে পড়ার পরে আবার বেশ ভালো লাগতো। এরাও মনে হয় তেমনি দুরন্তপনায় মেতে উঠেছিল। চারিদিকে মেঘের কালো একদম আস্তরণ ছেয়ে গেছে, এর মধ্যে বৃষ্টি হচ্ছে, কিন্তু দুরন্ত কিশোরদের দুরন্তপনার কোনো শেষ নেই। তাদের কে বাধা দেবে? তারা অবিরাম গাছে উঠছে, জাম্প দিচ্ছে। এখানে গোসলও চলছে না? ফাইন, বাইরে যাবো, থামো। বাবারে এক্ষুনি মুছছিল রে। ওই ঝাপটাপ দেয় না কেন কেউ? এর মধ্যেও একজন এর মধ্যে একটা দুর্ঘটনাও ঘটে গেল এখানে। একটা কিশোর বা একজন বালক সে গাছ থেকে নামতে গিয়ে পা স্লিপ করে নৌকার উপরে পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেল। অত্যন্ত ভাগ্য ভালো যে মাথাটা কাত হয়ে নৌকার সঙ্গে বাড়ি খায়নি, খেলে হয়তো তাকে নিয়ে হসপিটালে দৌড়াতে হতো, কি হতো সেটা পরের ব্যাপার। বাট সে তখনও ভালো, মোটামুটি ভালো ছিল, তবে প্রচণ্ড ব্যথা পেয়েছিল, এটা আমরা বুঝলাম। সিগারেটে পাগল করে ফেললো রে। দেখ মূলত এই গাছটাই হলো এই হাসাইগাড়ি বিলের সব থেকে আকর্ষণীয় জায়গা, যা বোঝা গেল। কেমন লাগলো? যদিও আমাদের কথা ওখানে বুঝবে না,
বেড়ালেই শান্তি, তাই না? অসাধারণ। কিন্তু বৃষ্টিটা আমাদের বৃষ্টিটা না হলে এটা ভিন্ন একটা স্বাদ। না, বর্ষায় বৃষ্টি হলে হয়তো আমাদের জন্য হচ্ছে কি একটু ঘুরতে সমস্যা হচ্ছে, কিন্তু বৃষ্টি তো বর্ষার সময় বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। বৃষ্টিতে পরিবেশটাকে আরো সুন্দর করে সুন্দর করে এই যে বৃষ্টির পরে এখন দেখেন সব শান্ত, ঢেউ নাই, একদম ঢেউ না, একদম শান্ত হয়ে গেছে। আমরা সেখান থেকে নৌকাটাকে ঘুরিয়ে বেশ খানিকটা পানির মধ্যে আবার ফিরে আসলাম। এবারে বাতাস একটু কম দেখে বা আবহাওয়াটাকে একটু শান্ত দেখে মনে হলো ড্রোনটা একটু ওড়ানো দরকার। এতক্ষণ বৃষ্টি এবং কিছুটা বাতাসের কারণে, দ্রুতগামী বাতাস অর্থাৎ প্রবল বাতাসের কারণে ড্রোন ওড়াতে ভয় পাচ্ছিলাম। এবার ড্রোনটাকে উড়িয়ে একটু দূরে পাঠিয়েও দিলাম, কিন্তু আরও দূরে গেলে হয়তো ড্রোনের যে ভিউ পাওয়া যেত সেটা পেলাম না। মাঝখানে মাথার উপরে যখন তাকে নিয়ে আসলাম, একটু স্থির হতেই হঠাৎ করে লক্ষ্য করলাম একটু উঁচুতে তোলার সাথে সাথে প্রচণ্ড বাতাসে দুলছে আমার ড্রোনটা এবং ও আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। দমকা বাতাসে, ঝোড়ো হাওয়ায় মনে হচ্ছে দূরে ঝাঁকি দিয়ে দিয়ে দূরে চলে যাচ্ছে। তারপর কোনো মতে তাকে নামালাম এবং নিজেদের নিয়ন্ত্রণে এনে আবার আমরা নৌকায় স্থির হলাম এবং নৌকা ছেড়ে দিয়ে ধীরে 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 কচুরি পানার ভিতর দিয়ে আমরা কূলে এসে পৌঁছলাম। বন্ধুরা, এই হাসাই গাড়ি আপনারা যেতেই পারেন। নওগাঁ শহর থেকে খুব বেশি দূরে না, 6-7 কিলোমিটার বা 7-8 কিলোমিটার দূরে। এখানে অটো, রিক্সা যে কোনো যানবাহনে যেতে পারেন, প্রাইভেট যানবাহনেও যেতে পারেন। চমৎকার একটি জায়গা, বিশেষ করে কিছুটা সময় বায়ু দূষণমুক্ত এলাকায় আপনি ঘুরে আসতে পারেন। জায়গা তো অসাধারণ। সব থেকে বড় কথা পলিউশন ফ্রি, কোনো ধুলা বালি কিচ্ছু না, বেশি বেড়ালেই শান্তি, তাই না? অসাধারণ। এখানে প্রচুর রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সেই রেস্টুরেন্টগুলো অবশ্য সবই এই সাধারণ মানের, অর্থাৎ আচার, বাদাম ভাজা, মুড়ি মাখা, ফুচকা, চটপটি এইসবই বেশি। তো আমাদের সাধারণত ইয়াং জেনারেশনের ছেলেপেলে এগুলোই বেশি পছন্দ করে, আর ওখানে যারা বেড়াতে যায় তাদের বয়সও এরকম। সুতরাং এই দোকানগুলো ভালোই চলছে। এখানে একটি খবর আপনাদের দিয়ে রেখি, আপনারা যারা বাইক নিয়ে যাবেন, এখানে একটি বাইকের গ্যারেজ আছে, সেই গ্যারেজে এটা রাখতে পারবেন। আমরা 20 টাকা দিয়েছিলাম, ও 30 টাকা চাচ্ছিল। আমি জানি না, 10 থেকে 30 টাকার মধ্যে হয়তো ওরা চেয়ে নেয়, আপনারা দাম দর করে নেবেন। ফিরে আসার সময় দেখলাম যে খানিকটা জায়গা ঘিরে নিয়ে বেশ চমৎকার একটি গাড়ি রাখার গ্যারেজও তারা তৈরি করেছে। অনেকে মাইক্রোবাস বা প্রাইভেট কার নিয়ে সেখানে যাচ্ছে। সুতরাং এই গ্যারেজটিও, গাড়ির রাখার গ্যারেজটিও অনেক উপকার দিতে পারে মানুষকে, কারণ গাড়ি নিয়ে রাখার জায়গা নাই, চিকন রাস্তা, সেই রাস্তার উপরে মানুষ প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া যানবাহনে ভরা, ঠিকমতো এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না। তো সেই জন্য এই গ্যারেজগুলো কাজে লাগতে পারে। আপনারা যারা যাবেন তারা এই শুক্র শনিবার অ্যাভয়েড করলে একটু ভালোভাবে সেখানে ঘুরে আসতে পারবেন। শুক্র শনিবারও যেতে পারেন, তবে প্রচুর জ্যাম বাঁধার সম্ভাবনা আছে বা প্রচুর মানুষ থাকবে, সব কিছু দাম বেশি হবে, এটা মাথায় রেখেই সেখানে যেতে হবে। বর্ষামুখর বিলের পরিবেশ কেবল চোখকেই জোড়ায় না, মনকেও এক গভীর শান্তিতে ভরিয়ে দেয়। এটি বাংলাদেশের চিরন্তন ও চিরায়ত রূপের এক অনন্য নিদর্শন। তবে জলবায়ু পরিবর্তনের ও নানাবিধ দূষণের কারণে আমাদের বিলগুলো আজ হুমকির মুখে। প্রকৃতির এই অপূর্ব সুন্দর উপহারকে টিকিয়ে রাখতে বিলের পরিবেশ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা ফিরে এসে নৌকা ভাড়া মিটিয়ে দিয়ে আমরা মোটরসাইকেলে উঠলাম এবং আসতে শুরু করলাম নওগাঁর উদ্দেশ্যে। পথিমধ্যে দুবলহাটি জমিদার বাড়ি পেয়ে আমরা সেখানে থামলাম। এই জমিদার বাড়িটি আমি ইতিপূর্বেও দেখেছি। আপনারা দেখুন কি চমৎকার একটি জমিদার বাড়ি, যেটা কালের গর্ভে হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এটি একসময় খুব বিখ্যাত জমিদার বাড়ি ছিল এবং নওগাঁর সবথেকে নামকরা জমিদার ছিলেন এই
দুবলহাটির জমিদার। এবং আমি একসময় অন্নদাশঙ্কর রায়ের একটি বই পড়েছিলাম। তিনি একসময় নওগাঁর এসডিও ছিলেন। তিনি মাঝে মাঝে এই দুবলহাটির জমিদারের আমন্ত্রণে তার বাসায় যেতেন, অর্থাৎ তার জমিদার বাড়িতে, এই রাজপ্রাসাদে উনি যেতেন। এবং সেক্ষেত্রে জমিদার বাবু তার জন্য হাতি পাঠিয়ে দিতেন। এই হাতিতে চড়ে উনি এখানে আসতেন, খানিক সময় কাটাতেন, তারপরে হয়তো বা ফিরে যেতেন। এই অন্নদাশঙ্কর রায়ের বই থেকে একটা মজার তথ্য আমি পেয়েছিলাম। উনি যেখানে থাকতেন নওগাঁর উকিলপাড়ার এই এলাকাটায় একসময় নদীর ধার দিয়ে প্রচুর পরিমাণে গাঁজার গুদাম ছিল। এবং আপনারা জানেন নওগাঁ গাঁজা উৎপাদনের জন্য একসময় বাংলাদেশে বিখ্যাত ছিল। এই গাঁজা প্রচুর রপ্তানি হতো বিদেশে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। সেইখানে উনি বলছেন যে আমি গাঁজা খাইনি, বাট ঘ্রাণং অর্ধনং ভোজনং, অর্থাৎ এখান থেকে যে ঘ্রাণটি আসে সেই ঘ্রাণেই আমার ভোজন হয়ে যায়, অর্ধেক ভোজন হয়ে যায়। বন্ধুরা, এই দুবলহাটির জমিদারের কিছুটা ভূমিকা রয়েছে রাজশাহী কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে। আমরা জানি নাটোরের জমিদাররা এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন, কিন্তু দুবলহাটির জমিদারেরও কিছুটা ভূমিকা এখানে রয়েছে। যাই হোক বন্ধুরা, সামনে একটি চমৎকার পুকুর এবং পুরনো অবয়বের এই রাজবাড়িটি দেখে আমরা আবার সেখান থেকে রওনা দিলাম নওগাঁ শহরের উদ্দেশ্যে। একটু রাস্তাটা খারাপ ছিল বলে একটু সময় বেশি লেগেছিল। যাই হোক 15-20 মিনিট বা 30 মিনিটের মধ্যেই আমরা নওগাঁ শহরে ঢুকলাম এবং কিছুটা বিশ্রাম নিয়ে আমি বাস ধরে, অর্থাৎ যে বাসটি ডিরেক্ট আসে এখানে গেটলক বাস বলে, সেই বাস ধরে সোজা রাজশাহী চলে আসলাম। এই ছিল আমার সারাদিনের আজকের ভ্রমণ। কেমন লাগলো সেটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।